রক্তাক্ত স্মৃতির ৩১ বছর। ঠিক কি ঘটেছিল ১৯৯৩-এর ২১শে জুলাই? ফিরে দেখা ১৯৯৩-এর ২১শে জুলাই। বছর ঘুরে আবার চলে এলো ২১শে জুলাই, তৃণমূলের শহীদ দিবস। এ দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা। তবে এবার দিনটির আরও বাড়তি গুরুত্ব রয়েছে, কারণ বহু অভিযোগের পরেও সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তৃণমূলের জয় জয়কার, প্রধান প্রতিপক্ষ বিজেপিকে ১২টি আসনে আটকে দেওয়া, তারপর বিধানসভার ৪টি আসন উপনির্বাচনে ৪-৪ তৃণমূল, একের পর এক জয়ের পর ধর্মতলায় প্রথম ২১-এর সমাবেশ। রাত পোহালেই তৃণমূলের শহীদ দিবস, সেজে উঠেছে ধর্মতলা। তৃণমূলের মেগা ইভেন্টের আগে শহর জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং। শহরে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, কিন্তু যে দিনটিকে ঘিরে গোটা তৃণমূল কংগ্রেসের এত আয়োজন, আসলে ঠিক কি ঘটেছিল ২১শে জুলাই? ৩১ বছর আগের এই ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মসূচিকে ঘিরেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এই ধর্মতলা। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৩ জন যুব কংগ্রেস কর্মীর। সেই ঘা এখনও দগদগে। তখনও তৃণমূলের জন্ম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের সভানেত্রী। সেই ইতিহাস স্মরণ করিয়ে দিতে শহরে বিভিন্ন স্থানে ছবি সহ হোর্ডিং দিয়েছে তৃণমূল। উদ্দেশ্য আজকের জেনারেশনকে ২১-এর গুরুত্ব বোঝানো, নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ইতিহাসটা তুলে ধরা। সালটা ছিল ১৯৯৩। রাজ্যের ক্ষমতায় জ্যোতি বসুর সরকার। সিপিএমের বিরুদ্ধে ছাপ্পা রিগিংয়ের মতো অভিযোগ নিয়মিত শোনা যেত সেই সময় বিরোধীদের মুখে। আর সেই সময় বিরোধী পক্ষের অন্যতম লড়াকু মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র পরিচয়পত্রের দাবিতে ২১শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে এই কর্মসূচির দিন ঠিক হয়েছিল ১৪ জুলাই, কিন্তু ওই সময় প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণের কারণে কর্মসূচির দিন পিছিয়ে ২১শে জুলাই করা হয়। সেই দিনের ঘাটা এখনও দগদগে বাংলার রাজনীতিতে। ২১শে জুলাই সকাল ১০টা থেকে মহাকরণ অভিযানের জন্য জমায়েত শুরু হয়। কলকাতার ৫টি জায়গা থেকে যাত্রা শুরু হয়। এগোতে থাকেন যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। পুরোভাগে ছিলেন মমতা নিজে। বিভিন্ন মিছিলে ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্ররা। মহাকরণে পৌঁছানোর আগে ৫ দিক থেকেই ব্যারিকেড করে তাদের আটকে দেয় পুলিশ। তাতেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ধুন্ধুমার শুরু হয়ে যায়। বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাত বেঁধে যায় যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের। পুলিশে বাধা ঠেকাতে শুরু হয় ইট পাথর বৃষ্টি। বিক্ষোভকারীদের হঠাতে পাল্টা কাঁদানে গ্যাস সেল ফাটায় পুলিশ। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মিও রোড, রেড রোডের মোড়ে। বোমাও পড়ে। সারা কলকাতা অগ্নিগর্ভ হয়ে ওঠে। অশান্তির ভরকেন্দ্র ছিল মধ্য কলকাতা। ধীরে ধীরে সারা কলকাতা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ভ্যানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। ব্রেবোর্ন রোডে ধাক্কাধাক্কি এবং কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, পুলিশের দিকে মারমুখী হয়ে ছুটে যান যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এরপরেই পুলিশ পাল্টা গুলি চালায় বলেই অভিযোগ। আর তাতেই মৃত্যু ১৩ জন যুব কংগ্রেস কর্মীর। ঘটনায় আহত হন অনেকে। কার নির্দেশে পুলিশ সেদিন গুলি চালিয়েছিল, সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। সেই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য তথা জাতীয় রাজনীতি। পরবর্তীতে অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। রাজ্য রাজনীতিতেও পরিবর্তন এসেছে বহু। কংগ্রেস ছেড়ে বেরিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। আবার ওই ঘটনার সময় যিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন, সেই মনীশ গুপ্তাও যোগ দেন তৃণমূলে। আবার তার কাছেই পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু এত কিছুর পরেও সেই দিনের সেই শহীদদের ভোলেনি মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওই জন্যই
13 জন শহীদকে আজও বছরের পর বছর স্মরণ করে চলেছে তৃণমূল কংগ্রেস। প্রতি বছর কার্যত এই মঞ্চ থেকেই কর্মীদের আগামী দিনের কাজের গাইডলাইনও দিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 মানে নাও অঙ্গীকার, 21 কখনো মানে না হার, 21 আনে আলোড়ন, 21 মাটির গভীর স্পন্দন, 21 আনে আন্দোলনের ভোর, 21 আনে মনের জোর, 21-এ মিলে একাকার, ভুলব না 21, ফিরে এসো বারবার।